আমরা দ্রাব্যতার গুণফল সম্পর্কে জানলাম, এখন আমাদের আরেকটা গুণফল সম্পর্কে জানা লাগবে, সেটা হলো গিয়ে আয়নিক গুণফল। এটা রেদার ইজি, এটা নিয়ে আমাদের খুব বেশি ক্যালকুলেশনের দরকার হয় না। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আমরা কোনো একটা জায়গায় আমাদের সোডিয়াম প্লাস আয়ন তার ঘনমাত্রা দেওয়া আছে আমাদের 0.1 মোলার, এবং ক্লোরিন মাইনাস আয়ন বা ক্লোরাইড আয়ন তার ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। তা আমাদেরকে বললো যে সোডিয়াম ক্লোরাইড তার আয়নিক গুণফল কত হবে। তো অ্যাকচুয়ালি এটা জিনিসটা একটু বুঝে নেওয়া উচিত যে এখানে যে দুইটা আমি অ্যামাউন্ট লিখলাম এটা কিন্তু একটা সোডিয়াম ক্লোরাইডের ভিতরে না। অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমাদের একটা পাত্রে সোডিয়ামের কোনো একটা দ্রবণ আছে, আরেকটা পাত্রে ক্লোরিনের কোনো একটা দ্রবণ আছে। তো সোডিয়ামের ওই দ্রবণে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা 0.1 মোলার, আর ক্লোরিনের একটা দ্রবণ সেখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হলো 0.2 মোলার। তো আমি যদি এখন সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল বের করি, সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল মানে হলো সোডিয়াম ক্লোরাইডের ভিতরে আমাদের যে দুইটা আয়ন আছে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, তাদের ঘনমাত্রার গুণফলটা আমার বের করা লাগবে। তো আমাদের আয়নিক গুণফল হবে গিয়ে 0.1 ইনটু 0.2 অর্থাৎ 0.02, এটা হবে গিয়ে আমাদের আয়নিক গুণফল। তো আমাদের কেন আয়নিক গুণফল সম্পর্কে জানা, যদি আমি দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল এর অ্যামাউন্টগুলি জানি, সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের একটা দ্রবণ যখন তৈরি হবে তখন সেই দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা। আমরা দেখি যে আমাদের অনেক বিক্রিয়াতে বিক্রিয়া শেষে বিভিন্ন অদক্ষেপ তৈরি হয়, বিভিন্ন বর্ণের অদক্ষেপ তৈরি হয়, বা সব বিক্রিয়ায় কিন্তু অদক্ষেপ তৈরি হয় না। অনেক বিক্রিয়ায় আমরা বিভিন্ন কালারফুল দ্রবণ দেখতে পাই, অনেক বিক্রিয়ায় বিভিন্ন কালারফুল অদক্ষেপ তৈরি হয়। তো একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে যখন আমাদের অদক্ষেপ তৈরি হবে, আমাদের সেটা জানা লাগবে। তো আমরা যদি জাস্ট ফর্মুলাটা দেখি যে আমাদের কখন অদক্ষেপ হবে, অদক্ষেপ পড়বে যদি আমাদের আয়নিক গুণফল এর যে মানটা আমি পাবো সেটা গ্রেটার দেন দ্রাব্যতার গুণফল হয়। এটা নিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমরা যখন শুধু দ্রাব্যতা নিয়ে কথা বলছিলাম তখন আমরা দেখলাম যে কখন আমাদের তলানি তৈরি হয়, যখন আমি দ্রাব্যতার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য যোগ করি তখন আমাদের তলানি পড়ে। আর আয়নিক গুণফল ব্যাপারটা হলো গিয়ে আমি কতটুকু যোগ করতেছি সেটার একটা কনসিডারেশন, কারণ আয়নিক গুণফল আমরা বের করতেছি ঘনমাত্রা থেকে, দ্রাব্যতা থেকে না কিন্তু। তো এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে যে ঘনমাত্রা এবং দ্রাব্যতা তাদের মাঝখানে পার্থক্যটা কোথায়, তো সেটা আমরা দেখব। আমরা দ্রাব্যতা এবং ঘনমাত্রা দুটা খুবই কাছাকাছি টার্ম, তো তাদের মাঝখানে বেসিক্যাল যে পার্থক্যটা সেটা যদি বুঝতে চাই তাহলে আমরা এই উদাহরণটা একটু খেয়াল করে দেখতে পারি। ফর এক্সাম্পল আমরা বলে দিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার, মানে হলো যে আমাদের 1 লিটার একটা পাত্র, তাতে আমি হাইয়েস্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সে দ্রবীভূত করতে পারবে। আর যদি আমি তার চেয়ে বেশি করি তাহলে আমাদের তলানি পড়বে, তার চেয়ে কম করলে আমাদের একটা অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। বাট ঘনমাত্রার ব্যাপারটা কিন্তু ওরকম না। ঘনমাত্রার ব্যাপারটা হলো গিয়ে যে আমার উপর ডিপেন্ডেন্ট, দ্রবণের উপর ডিপেন্ডেন্ট না, আমি কতটুকু যোগ করতেছি। ফর এক্সাম্পল আমি যদি বলি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা 1 মোল পার লিটার বা 1 মোলার, তার মিনিং হলো আমাদের 1 লিটারের দ্রবণ, তাতে আমি দ্রব্য যোগ করতেছি 1 মোল। আমি যদি বলি কোন একটা দ্রবণের ঘনমাত্রা 2 মোল পার লিটার, তার মানে হলো 1 লিটারের দ্রবণে আমি ব্যক্তি বা এজেন্ট আমি যোগ করতেছি 2 মোল দ্রব্য। কোন একটা দ্রবণের ঘনমাত্রা 3 মোল পার লিটার, মানে হলো আমি ওই দ্রবণের ভিতর 3 মোল দ্রব্য দিয়ে দিচ্ছি, বাকিটুকু পরের ব্যাপার। বাকিটুকু মানে কি, তার দ্রাব্যতা ফর এক্সাম্পল 2 মোল পার লিটার, আমি তার ভিতর দিলাম 3 মোল, তার ঘনমাত্রা এখন 3 মোল পার লিটার, কিন্তু পুরোটা কিন্তু দ্রবীভূত অবস্থায় নাই। তার ভিতর 2 মোল দ্রবীভূত হবে, 1 মোল তলানি আকারে জমা করবে। অর্থাৎ দ্রাব্যতা এবং ঘনমাত্রা যে সবসময় সেম, এটা একটা ভুল কনসেপ্ট। দ্রাব্যতা এবং ঘনমাত্রা যখন সমান হবে তখন আমরা পাবো গিয়ে আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ আমাদের এই 2 নম্বর কেসের জন্য যখন আমাদের দ্রাব্যতা 2 মোল পার লিটার এবং ঘনমাত্রা 2 মোল পার লিটার, তখন আমরা সম্পৃক্ত দ্রবণ পাচ্ছি। আমার যদি দ্রাব্যতা বেশি হয় ঘনমাত্রা কম হয়, ফর এক্সাম্পল দ্রাব্যতা 2 মোল পার লিটার, ঘনমাত্রা 1 মোল পার লিটার, ঘনমাত্রা কম মানে আমি তার লিমিটের চেয়ে কম পরিমাণ জিনিস যোগ করতেছি, তখন আমাদের অসম্পৃক্ত দ্রবণ হবে। এবং অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কখনোই আমাদের অদক্ষেপ পড়ার কোনো চিন্তা ভাবনা করা লাগতেছে না, বা তলানি পড়বে কিনা আমাদের চিন্তা ভাবনা করা লাগতেছে না। কিন্তু দ্রাব্যতার চেয়ে যদি আমাদের ঘনমাত্রা বেশি হয়, ফর এক্সাম্পল আমাদের এই 3 মোল পার লিটারের উদাহরণটায় আমাদের দ্রাব্যতা ছিল 2 মোল পার লিটার, ঘনমাত্রা 3 মোল পার লিটার, তখন আমি বলবো যে আমাদের অদক্ষেপ বা তলানি পড়বে।
এটা হলো জাস্ট একটা দ্রবণের জন্য। ফর এক্সাম্পল শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড বা শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা শুধু সালফিউরিক অ্যাসিড একটা দ্রবণের জন্য। আমাদের অনেক সময় এরকম প্রশ্ন করতে পারে যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, তাদের বিক্রিয়ায় হয় সোডিয়াম ক্লোরাইড এবং পানি। প্রশ্ন করলো সেই বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইডের অদক্ষেপ পড়া সম্ভব কিনা। তখন আমরা দ্রাব্যতার ঘনমাত্রা নিয়ে কাজ না করে দ্রাব্যতার গুণফল এবং ঘনমাত্রার গুণফল বা আয়নিক গুণফল নিয়ে কাজ করব, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের অদক্ষেপ পড়ে কি পড়ে না। তা আমাদের অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখন সলভ করব। তাহলে আমরা আরো সহজে আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মাঝে যে সম্পর্কটা সেটা বুঝতে পারবো। তা আমাদের সূত্রটা আমরা একবার রিভিউ করে নেই। আমাদের অদক্ষেপ পড়ার সূত্র হলো যে আয়নিক গুণফল যদি দ্রাব্যতার গুণফলের চেয়ে বেশি হয় তখন অদক্ষেপ পড়বে। এবং আমাদের সমস্যাটা যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যেটা আমাদের বলে দিচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড হলো 0.1 মোল, পটাশিয়াম ফ্লোরাইড হলো 0.2 মোলার। প্রশ্ন করলো এদের মাঝখানে যে বিক্রিয়াটা হবে, অর্থাৎ এদের মাঝখানে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ফ্লোরাইড বিক্রিয়া করলে আমরা সোডিয়াম ফ্লোরাইড পাবো আর পটাশিয়াম ক্লোরাইড পাবো। আমাদের প্রশ্ন করলো এদের বিক্রিয়ায় যে সোডিয়াম ফ্লোরাইড তৈরি হবে সেই সোডিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কি পড়বে না, এবং আমাদের ডাটা হিসেবে তারা সোডিয়াম ফ্লোরাইড যার অদক্ষেপ পড়বে কি পড়বে না তার দ্রাব্যতার গুণফলের ভ্যালুটা আমাদের দিয়ে দিচ্ছে। তো আমাদের এখন যে কাজ সেটা খুবই সিম্পল, সেটা হলো গিয়ে ওই যে সোডিয়াম ফ্লোরাইড তার দ্রাব্যতার গুণফল আমি জানি, তার আয়নিক গুণফলটা আমার বের করা লাগবে। এবং কিভাবে বের করব, এই যে সোডিয়াম ক্লোরাইড তার ঘনমাত্রা হলো 0.1 মোলার, অর্থাৎ আমি বলতে পারি সোডিয়াম প্লাস আয়ন তার ঘনমাত্রাও 0.1 মোলার। ঠিক একইভাবে পটাশিয়াম ফ্লোরাইড তার ঘনমাত্রা 0.2 মোলার। তাহলে এখানে ফ্লোরাইড যে আয়নটা আছে সেই ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হলো 0.2 মোলার। কেন আমি শুধু সোডিয়াম আর ফ্লোরিন নিলাম, ক্লোরিন আর পটাশিয়াম নিলাম না কেন? কারণ আমার প্রশ্নে সোডিয়াম আর ফ্লোরিনের অদক্ষেপ পড়বে কিনা জানতে চাচ্ছে, সোডিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কিনা জানতে চাচ্ছে। এই জন্য আমি এই দুইটা ইনফরমেশন আমার প্রশ্ন থেকে বের করে নিলাম। এখন তাদের আয়নিক গুণফল Ki কত হবে খেয়াল করি, সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস, তাদের আয়নিক গুণফল হবে 0.1 ইন্টু 0.2, দ্যাট ইজ 0.02। এখন আমি আয়নিক গুণফলও জানি, দ্রাব্যতার গুণফলও জানি। তো খেয়াল করে দেখি যে আমার এই উদাহরণের জন্য দ্রাব্যতার গুণফল এর মান বেশি আয়নিক গুণফলের চেয়ে, এবং আমাদের সূত্রটা ছিল উল্টা, যদি আয়নিক গুণফলের মান বেশি হয় দ্রাব্যতার গুণফলের মান কম হয় তখন অদক্ষেপ পড়বে। সুতরাং এই উদাহরণের জন্য, এই অঙ্কের জন্য আমি বলতে পারি অদক্ষেপ হবে না। কারণ কি? কারণ হলো আমাদের আয়নিক গুণফল কম। তো জাস্ট কমন সেন্স ইউজ করি আমরা যে আমাদের কখন অদক্ষেপ পড়ার প্রবাবিলিটি বেশি। যদি আমি দুইটা খুবই গাঢ় জিনিসকে একটা আরেকটার সাথে মিশাই আর দুইটা হালকা জিনিসকে একে অপরের সাথে মিশাই, কখন অদক্ষেপ পড়ার চান্স বেশি থাকবে? অবভিয়াসলি যখন আমি গাঢ় জিনিসগুলিকে মিশাচ্ছি তখন আমার তলানি বা অদক্ষেপ পড়ার চান্স বেশি থাকে। তো ওই গাঢ়ত্ব ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ঘনমাত্রার উপর। আমরা জাস্ট এই উদাহরণটাই যদি ডাটাগুলি একটু চেঞ্জ করে দেই, অর্থাৎ আমি বললাম আমার সোডিয়াম ক্লোরাইড যার আগের ঘনমাত্রা ছিল 0.1 মোলার, আমি এখন বললাম তার এখনকার ঘনমাত্রা হলো গিয়ে 1 মোলার। আর পটাশিয়াম ফ্লোরাইড যার আগের ঘনমাত্রা ছিল 0.2 মোলার, তার এখনকার ঘনমাত্রা হলো গিয়ে 2 মোলার। ঘনমাত্রা বাড়ায় দিলাম, একই বিক্রিয়া হবে, আমি জাস্ট আমাদের বিক্রিয়কগুলির ঘনমাত্রা বাড়ায় দিলাম। অর্থাৎ আমাদের এই সোডিয়াম প্লাস আয়ন তার ঘনমাত্রাও এখন বেড়ে গেল, ফ্লোরাইড মাইনাস আয়ন তার ঘনমাত্রাও এখন বেড়ে গেল। তো আমি এখন যদি আয়নিক গুণফল বের করি, সেই আয়নিক গুণফলের মান খেয়াল করলে দেখব আয়নিক গুণফলের মান আসবে 2। তখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেশি হবে, এবং আয়নিক গুণফলের মান যদি বেশি হয় তখন আমরা বলবো যে আমাদের অদক্ষেপ হবে। এখন ওই দ্রাব্যতার গুণফল আমি কেন চেঞ্জ করলাম না? এখানে আমি সবকিছুই চেঞ্জ করলাম, দ্রাব্যতার গুণফল কেন চেঞ্জ করলাম না? কারণ দ্রাব্যতার গুণফল ব্যাপারটা কাইন্ড অফ কনস্ট্যান্ট। একটা জিনিসের জন্য, সোডিয়াম ফ্লোরাইডের জন্য দ্রাব্যতার গুণফলের মান তার দ্রাব্যতার উপর নির্ভর করে এবং দ্রাব্যতা ব্যাপারটা কনস্ট্যান্ট। কিন্তু সোডিয়াম ফ্লোরাইডের জন্য আয়নিক গুণফলটা কনস্ট্যান্ট না, সেটা আমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারতেছি। আমি যদি আমার বিক্রিয়কগুলির ঘনমাত্রা চেঞ্জ করে দেই তখনই কিন্তু আমার আয়নিক গুণফল এফেক্টেড হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের উপর ডিপেন্ড করে কেন অদক্ষেপ পড়তেছে। কারণ দ্রাব্যতার গুণফলের ভ্যালু একটা কনস্ট্যান্ট থাকতেছে, আয়নিক গুণফল
গুণফলের মান যদি আমার কম হয়, কখন আয়নিক গুণফলের মান কম হবে? আমার বিক্রিয়কগুলির ঘনমাত্রা যদি কম হয় তখন আয়নিক গুণফলের মান কম হবে। তো এটা কমন সেন্স যে হালকা জিনিস থেকে আমি পদক্ষেপ পাবো না, কিন্তু আমি যদি বিক্রিয়কগুলির ঘনমাত্রা বাড়ায় দেই তখন তাদের আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেড়ে যাবে এবং তখন আমাদের পদক্ষেপ তৈরি হবে।